নিজের বরকে টানতে টানতে বাসর ঘরে নিয়ে যাচ্ছে বউ। শুনতে অদ্ভুত লাগলেও এমনটাই ঘটেছে খান ভিলায়। ইহান বাড়ি থেকে বের হয়ে তার বন্ধুর বাড়ি যাচ্ছিল। এমন সময় সীমা তার সামনে এসে দাঁড়ায়। ইহান ভ্রুকুচকে বলে, কি হয়েছে, আমার পথ আটকাচ্ছেন কেন? কোথায় যাচ্ছেন আপনি? সেটা তোমাকে বলার প্রয়োজন মনে করছি না। ইহানের এমন অবজ্ঞার সূচক কথা শুনে প্রচন্ড রেগে যায় সীমা। নিজের শাড়ির আঁচল কোমরে বেঁধে নেয়। ইহানের হাত শক্ত করে ধরে বলে, আমি আপনার স্ত্রী, এই কারণেই আপনি বাধ্য আমাকে বলতে এক্ষুনি চলুন আমার সাথে। আপনার আজ কোথাও যাওয়া হবে না, আজ আমাদের বাসর হবেই হবে। অতঃপর ইহানকে টানতে টানতে বাসর ঘরের দিকে নিয়ে যেতে থাকে। ইহান অবাক হয়ে যাচ্ছিল, কারণ সে সীমার শক্তির সাথে পেরে উঠছিল না। সীমা ইহানকে অবাক হতে দেখে বলে, এত অবাক হওয়ার কিছু নেই, আমি কুংফু ক্যারাটে সব জানি, নিয়মিত জিমেও যাই, তাই আপনার থেকে আমার শরীরে শক্তি অনেক বেশি। কালো এই জন্য অপমান করছেন তো, এখন এই কালমের গুণও দেখে নিন। ইহানকে বাসর ঘরে নিয়ে এসে দরজা বন্ধ করে দেয় সীমা। ইহানকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেয়। ইহান তোতলাতে তোতলাতে বলে, কি করছেন আপনি? আমার দিকে এগোবেন না, দেখুন এটা কিন্তু ভালো হবে না। সীমা ইহানকে ধমক দিয়ে বলে, চুপ, একদম চুপ করে থাকুন। আপনাকে তো আমার কোনো অ্যাঙ্গেল থেকে পুরুষ মনে হচ্ছে না। কোথায় আমি লজ্জায় পেয়ে বাসর ঘরে বসে থাকবো আর আপনি এসে আমার লজ্জা ভাঙাবেন? তা নয়, আপনাকেই আমাকে টানতে টানতে নিয়ে আসতে হচ্ছে। এখন তো মনে হয় আমাকে নিজের স্ত্রীর অধিকারও আদায় করে নিতে হবে। ইহানের গলা শুকিয়ে যাচ্ছিল। জীবনে এই প্রথম এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিল সে। কি করবে সেটাই বোধগম্য ছিল না তার। এমন সময় সীমা তার পাশে শুয়ে পড়ে। ইহান উঠে যাওয়ার চেষ্টা করলে সীমা বলে, খবরদার, এখান থেকে এক পাও নড়বেন না। যদি আমার কথা না শোনেন তাহলে কিন্তু আমি নিজের স্ত্রীর অধিকার দেখাবো। ইহানের উপর এই কথার প্রভাব পড়ে। ইহান আর ওঠার দুঃসাহস দেখায় না। সীমা ডেভিল স্মাইল দিয়ে নিজের ভয়ে সেলিব্রেশন করে। অতঃপর মনে মনে বলে, এভাবেই ধীরে ধীরে আপনাকে বশ করে নেব। একসময় আপনার পুরো হৃদয়ে নিজের জন্য জায়গা করে নেব। আপনার হৃদয় জুড়ে থাকবো আমি। মান্নাত বেগম নিশ্চিন্তে ছিলেন এটা ভেবে যে ইহান হয়তো তার বন্ধুর বাড়িতে গেছে। এই ভেবে সারা রাত তিনি শান্তির ঘুম দিয়েছেন। সকালে উঠে তিনি নিচে চলে এসেছেন চা খাওয়ার উদ্দেশ্যে। সোফায় বসে পা দুলিয়ে দুলিয়ে জরিনাকে বলেন, এই জরিনা, চা দিয়ে যা। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। গাইস, 1x হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমেই সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে 1x সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড 1MARUF ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। মাথাটা কেন জানি ব্যথা করছে। জরিনার বদলে সীমা চা নিয়ে আসে। মান্নাত বেগম ভ্রু কুচকে ফেললেন। সীমাকে প্রশ্ন করেন, তুমি চা নিয়ে এসেছো কেন? জরিনা কোথায়? আমি তোমার হাতে চা খাবো না। সীমা তখন বলে, কেন শাশুড়ি আম্মা, আমার হাতে চাতে কি কোনো অসুবিধা আছে? আমি দেখতে কালো, এই জন্য কি আমার হাতে চাও খাওয়া যাবে না? যাকে আমি ছেলের বউ হিসেবে মানি না, তার হাতে চা তো দূরে থাক, পানি পর্যন্ত খাবো না। সীমা মস্করা করে বলে, আপনি না মানলে কি হবে? আপনার ছেলে তো আমাকে মেনে নিয়েছে, কাল রাতে আমাদের বাসরও হয়েছে। মান্নাত বেগম যেন ভিমরি খান কথাটা শুনে আতকে উঠে বলেন, বাসর হয়েছে মানে? ইহানের তো কালোর বন্ধুর বাড়িতে যাওয়ার কথা ছিল। এমন সময় ইহান সিঁড়ি বেয়ে নিচে নামছিল। মান্নাত বেগম বুঝতে পারেন ইহান তার মানে কোনো বন্ধুর বাড়িতে যায়নি, কাল রাতে এখানেই ছিল। মান্নাত বেগম ইহানকে দেখা মাত্রই তার কাছে ছুটে গিয়ে বলে, এটা তুই কি করলি ইহান? এই মেয়েটাকে তোর থেকে দূরে রাখার জন্য আমি কত কি করলাম, আর তুই এইভাবে আমার সব কসরত পানি করে দিলি। এই মেয়েটার সাথে বাসরও করে নিলি। এখন এই মেয়েকে আমি এখান থেকে কিভাবে তাড়াবো? তুমি চিন্তা করো না আম্মু, ওই মেয়েটার সাথে আমার কিছুই হয়নি। আমার রুচিবোধে তো নিচে নেমে যায়নি। সীমা এবার অনেক বেশি অপমানিত বোধ করে। রেগে গিয়ে ইহানের দিকে চা ছুঁড়ে মারে। ইহানের হাতে পড়ে সেই চা। ইহান আর্তনাদ করে ওঠে। সীমা ক্রোধাক্রান্তি হয়ে বলে, আমাকে নিয়ে ফার্দার আর এরকম কথা বলার সাহস দেখাবেন না মিস্টার ইহান খান। আমি সব সহ্য করব, কিন্তু নিজের অপমান সহ্য করব না। সাদা চামড়া নিয়ে খুব অহংকার না আপনার? এখন দেখুন আপনার হাত কিভাবে পুড়ে গেল। এভাবে আল্লাহ না করুক কোনোদিন যদি আপনার পুরো শরীর পুড়ে যায়, তখন এই সাদা চামড়ার কিন্তু আর কোনো দাম থাকবে না। তাই সময় থাকতে বদলে যান। আল্লাহর সৃষ্টিকে অপমান করবেন না। ইহান ও মান্নাত বেগম দুজনেই সীমাকে অনেক গালাগালি করতে থাকে। সীমা সেসব অগ্রাহ্য করে নিজের মতো রান্নাঘরে চলে যায়। আজ যেহেতু তার বউ ভাত, তাই নিজের হাতে সবার জন্য রান্না করবে, এটাই তার উদ্দেশ্য। রায়হান খান বাড়িতে আসা মাত্রই মান্নাত বেগম তার কানে সীমার নামে বিষ ঢালা শুরু করেছেন। সকালের ঘটনাটাকে টেনে এনে বললেন, এ কেমন মেয়েকে বউ করে আনেছো? রূপ তো নেই, তার উপর এরকম শয়তানি করে বেড়াচ্ছে। আমার ছেলের
ছেলেটার হাত পুরো পুড়িয়ে দিয়েছে, তুমি আজ এর বাকিটা বিহিত করো। রায়হান খান মুচকি হেসে বলেন, তোমাদের আগেই বলেছিলাম সীমার সাথে পাঙ্গা নিতে যাইও না, কিন্তু তোমরা আমার কোনো কথাই শুনলা না। এখন বোঝো কত ধানে কত চাল। মান্নাত বেগম কোনো প্রতিকার না পেয়ে খেপে যান। রাগে বকবক করতে করতে নিজের রুমের দিকে যেতে থাকেন। কিছু সময় পরেই সীমা এক কাপ কফি এনে রায়হান খানকে দিয়ে বলেন, এ নিন আপনার কফি। এসব আমি কি শুনছি? কি ব্যাপারে? তুমি নাকি ইহানের হাতে গরম চা ছুড়ে দিয়েছ? এটা কিন্তু তুমি একদম ঠিক কাজ করনি। সীমা অসহায় মুখ করে বলে, আমি কি করব বলুন? যখন কেউ আমার গায়ের রং নিয়ে কিছু বলে তখন নিজেকে আর ঠিক রাখতে পারি না। একটা কথা মনে রাখবে, রেগে গেলে তো হেরে গেলে, তাই নিজের রাগকে সবসময় নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, ঠান্ডা মাথায় কাজ করবে। এভাবে রেগে গেলে ওরা তোমায় খারাপ ভাববে। তোমাকে আমি নমনীয় ভাবছি না, শুধু অতিরিক্ত রেগে যেও না, যতটা পারো পরিস্থিতি অনুযায়ী রিয়েক্ট করবে। বুঝতে পেরেছি। মান্নাত ও ইনায়া একসাথে বসে অনেক কথা বলছে। ইনায়া বলছে, আম্মু আমার তো মনে হচ্ছে না এই আপদ এত দ্রুত বিদায় হবে। ওই সীমাকে তো কোনোভাবেই জব্দ করা যাচ্ছে না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? এবার লোহা দিয়েই লোহা কাটবো। সীমা ডাইনিং টেবিলে অপেক্ষা করছে সবার জন্য। আজ বৌভাত উপলক্ষে সবার জন্য নিজের হাতে বিভিন্ন রকম রান্না করেছে। এখন তার উদ্দেশ্য সবাইকে খাওয়ানো। একটু পরেই মান্নাত বেগম, ইনায়া, ইহান, রায়হান খান সবাই এসে খেতে বসেছে। সীমা সবার সামনে তার রান্না করা খাবার নিয়ে আসলে মান্নাত বেগম মুখ বিকৃত করে বলেন, এসব রান্না কি তুমি করেছো? সীমা মুচকি হেসে বলে, হ্যাঁ আমিই করেছি। কেন, আমার হাতের রান্না কি খাওয়া যাবে না নাকি? সাথে সাথেই মান্নাত বেগম, ইনায়া ও ইহান উঠে যায় খাবার টেবিল থেকে। শুধুমাত্র রায়হান খানই বসে থাকেন। ইনায়া মুখ ভেকচি দিয়ে বলেন, তুমি ভাবলে কি করে তোমার হাতের রান্না করা খাবার আমরা খাবো? আমরা কেউ এই খাবার খাবো না। সীমা কিছু বলতে যাবে তার আগেই রায়হান খান বলেন, রোজ রোজ এত অশান্তি আমার ভালো লাগে না। সীমা, তোমার কাউকে জোরাজুরি করতে হবে না মা, তুমি আমাকে খেতে দাও, আর তুমি নিজেও খেতে বসো। খাবার যদি বেঁচে যায় পথ শিশুদের খাওয়াবো তাও লাভ, তবুও এদের দিতে হবে না। মান্নাত বেগম গলা খাকারি দিয়ে বলেন, তুমি আমাদেরকে পথ শিশুদের সাথে তুলনা করছো? একেই নিজের ছেলের জীবন নষ্ট করেছো এই মেয়ের সাথে বিয়ে দিয়ে, তার উপরে আমি কারো জীবন নষ্ট করিনি মান্নাত, তুমি নিজের ছেলেকে ভুল বোঝাচ্ছ। যাই হোক, এখন এই প্রসঙ্গে কথা বলতে চাই না। তোমার খেতে হলে খাও, আর না হলে যাও। তোমাদের সেদে সেদে খেতে বসানোর শখ সীমার নেই। সীমাকে রায়হান খান খেতে বসতে বলেন। সীমাও খেতে বসে, দুজনে মিলে খাওয়াও শুরু করে। ইহান বলে, আম্মু তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি খাবার অর্ডার করছি। এই মেয়ের হাতের খাবার তোমাদের কাউকেই খেতে হবে না। মান্নাত বেগম নিজের ছেলের কথা শুনে মৃদু হেসে বলেন, হ্যাঁ ইহান তুই তাই কর, আমার তো বাইরের খাবার খুব ভালো লাগে। এই মেয়ের হাতের খাবার খাওয়ার থেকে বাইরের খাবার খাবো, সেটাই ভালো। বিরিয়ানি অর্ডার করিস তো, আমার তো বিরিয়ানি খুব ভালো লাগে। সীমার মাথায় একটা বুদ্ধি আসে। সে রায়হান খানের সাথে একটা বিষয়ে আলোচনা করতে থাকে। বলে, শুনলাম আজকাল একটা জিনিসের বেশ চর্চা চলছে। কোন একটা রেস্টুরেন্টে নাকি খাসির মাংসের নাম করে কুকুর খাওয়ানো হচ্ছে। রায়হান খান বুঝতে পারেন সীমার উদ্দেশ্য, তাই তিনিও তাল মিলিয়ে বলেন, এটা নতুন কি, আজকাল তো এমনই চলে, কুকুর বিড়ালের মাংস খাওয়ানো হচ্ছে সব রেস্টুরেন্টে। এসব কথা শুনে মান্নাত বেগম বাইরের খাবার খাওয়ার শখ মিটে যায়। তিনি বলেন, বাইরের খাবার খেতে হবে না, তোরা সবাই এখানে খেতে বস। একদিন ওর হাতে রান্না খেলে কোনো অসুবিধা হবে না। অগত্যা সবাই খেতে বসে। সীমা বিজয়ের হাসি হাসে। রাতে ডিনারের আয়োজন করা হয়। রাতের রান্নাও করেছে সীমা। ইহান সবেমাত্র অফিসের সব কাজ শেষ করে বাড়িতে ফিরেছে। সীমা ইহানকে উদ্দেশ্য করে বলে, চলুন নিচে খেতে চলুন। তাহলে আমি খাবো না। সীমা এবার রেগে যায়, নিজে দৌড়ে নিচে যায়, অতঃপর খাবার বেড়ে নিয়ে আসে। ইহানের মুখের সামনে খাবার ধরে বলে, বেশি কথা না বলে চুপচাপ খেয়ে নিন, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ইহান খাবারের প্লেট ফেলে দিতে চাইলে সীমা বলে, এই ভুলটা করবেন না। ইহান কিছু বুঝে ওঠার আগেই সীমা নিজের হাতে জোরপূর্বক খাইয়ে দেয় তাকে। ইহান শুধু অবাক হয়েছিল। সীমা ভাতের প্লেটটা ইহানের হাতে তুলে দিয়ে বলে, এখন ভালো বাচ্চার মতো খেয়ে নিন, না হলে আমি আবার খাইয়ে দেব। ইহান বাধ্য ছেলের মতো নিজের হাত দিয়ে খেতে থাকে। ইহানের খাওয়া শেষ হলে সীমা নিচে যায় বাড়ির অন্য সদস্যদের খাবারের ব্যবস্থা করার জন্য। রায়হান খানের সাথে বাকিরাও খেতে বসেছে দেখে অনেকটাই আশ্বস্ত হয় সীমা। রায়হান খানকে খাবার দিয়ে মান্নাত বেগমের প্লেটে খাবার দিতে যাবে, তখনই মান্নাত বলে ওঠেন, তোমাকে খাবার দিতে হবে না, আমাদের খাবার আসছে। সীমা কিছু বুঝতে পারে না এই কথার মানে। ইনায়া আচমকা বলে ওঠে, নেহা আপু চলে এসেছে আম্মু। মান্নাত বেগম খুশি মুখ করে নেহার দিকে তাকান। নেহা হলো মান্নাত বেগমের বোনের মেয়ে। এই নেহার সাথেই মান্নাত বেগম তার ছেলে ইহানের বিয়ে দিতে চেয়েছিলেন। মান্নাত বেগম বলেন, আয় নেহা আমার পাশে বস। নেহা এসে মান্নাত বেগমের পাশে বসে। তার হাতে একটা টিফিন বক্স ছিল, সেটা ডাইনিং টেবিলে রেখে বলে, আম্মু বিরিয়ানি রান্না করে পাঠিয়েছে, তুমি নাকি খেতে চেয়েছো? দে, এই তো আমাদের খাবার এসে গেছে। নেহা রায়হান খানের সাথে কুশল বিনিময় করে বলে, আসসালামু আলাইকুম খালু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, তোমরা সবাই কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। রায়হান খান সীমার দিকে ইশারা করে বলে, তোমরা তো কেউ ইহানের বিয়েতে আসলে না। যাই হোক, এই হলো সীমা, ইহানের বউ, আমার পুত্রবধূ। নেহা সীমার সাথে কুশল বিনিময় করে বলে,
কেমন আছেন ভাবি? আপনার সাথে মনে হয় আমার পরিচয় নেই। আমি নেহা, আমিও আপনার এক প্রকার ননদ। সীমা মৃদু হেসে নেহার সাথে কিছু কথা বলে। সীমা রুমে সেই ওয়াশরুমে চলে গেছিল ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে বের হয়ে নেহাকে রুমে দেখে চমকে যায় সীমা। নেহাকে স্বাভাবিক লাগছিল। সীমাকে দেখে নেহা বলে, আপনার সাথে পরিচিত হতে আসলাম। দুজন মিলে অনেকক্ষণ গল্প করে। অতঃপর নেহা সীমাকে এমন কিছু কথা বলে যা তার ধারণার বাইরে ছিল। নেহা বলে, আপনি জানেন কিনা জানি না ভাবি, আপনার শাশুড়ি মানে আমার খালা ইহান ভাইয়ার সাথে আমার বিয়ে দিতে চেয়েছিল। আমার পরিবার থেকেও ইতিবাচক সাড়া ছিল, কিন্তু খালু এর মাঝে আপনার সাথে ইহান ভাইয়ের বিয়ে ঠিক করায় এটা নিয়ে অনেক ঝামেলা হয় আমাদের মাঝে। খালার সাথে আমার মায়েরও অনেক কথা কাটাকাটি হয়। এই নিয়ে অনেক কিছু হয়ে গেছে। এখন যখন বিয়ের পর ইহান ভাইয়া বিয়েটা মানছে না, তখন খালা আমার সাথে আবার ইহান ভাইয়ের বিয়ে দিতে চাইছে। আমার মায়েরও সেটাই ইচ্ছে। সীমার মোটেও ভালো লাগে না কথাগুলো শুনে। তবুও সে বলে, আপনার কি ইচ্ছে নেহা? আপনিও কি চান ইহানকে বিয়ে করতে? নেহা প্রায় হেসেই দেয় এসব কথা শুনে। হাসি থামিয়ে বলে, একদম না, আমার তো অন্য কাউকে পছন্দ। মানে আমার একজন বয়ফ্রেন্ড আছে। আমি তো মাঝখানে খুব চিন্তায় ছিলাম যে আমুন আবার ইহান ভাইয়ের সাথে আমার বিয়ে দিয়ে দেয়। তাই তো তোমার সাথে ইহান ভাইয়ের বিয়ে হয় সব থেকে বেশি খুশি আমিই হয়েছি। সীমা নিশ্চিত হয় নেহাকে নিয়ে তাহলে আর কোনো অসুবিধা নেই। নেহা সীমার কাছ থেকে বিদায় নিয়ে রুম থেকে চলে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের পর্বটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, কিছু ঝামেলা চলছে আমার, সেই কারণে গল্পগুলো দিতে একটু লেট হচ্ছে। সো প্যারানাই চিল, তো চিন্তা করবেন না, আমি প্রতিদিন গল্প দেওয়ার ট্রাই করব। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।